সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম শিরোনামের অধ্যায়ে আজ আমরা আলোচনা করব মূলত এ অধ্যায়ের প্রথম সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম। সৃজনশীল প্রশ্ন। প্রশ্ন ১, কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপের অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে। তিনি তার কাছের দুই একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি জানতে পারলাম যে কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে। কি করে? আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে। তিনি তার কাছের দুই একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না। অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। চেয়ারম্যান পেশিশক্তি প্রদর্শন, রক্তপাত ঘটিয়েও আন্দোলন স্থিমিত করতে পারেননি। জনগণের ঐক্য, সংগ্রামী চেতনা, আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন প্রশ্ন কত বলা হয়েছে? ১৯৫৮ সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে? ১৯৫৮ সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে? এরপরে কত বলা হয়েছে? ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো। এরপরে বলা হয়েছে কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। গত বলা হয়েছে কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতির ওই প্রতিচ্ছবি, উক্তিটি পরীক্ষা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমে বলা হয়েছে ১৯৫৮ সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে? উত্তর হবে ১৯৫৮ সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। ১৯৫৮ সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা। এরপরে কত বলা হয়েছে? ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো। উত্তর: ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ রাজনৈতিক দুর্বলতা ও অপশাসনের কারণে পরাজিত হয়। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ ইত্যাদি বাড়তেই থাকে। এছাড়া দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি কারণেও ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমরা প্রশ্নটি দেখছি। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ রাজনৈতিক দুর্বলতা ও অপশাসনের কারণে পরাজিত হয়। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ ইত্যাদি বাড়তেই থাকে। এছাড়া দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি কারণে ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ঘটে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো গতে কি প্রশ্ন করা হয়েছে। গতে বলা হয়েছে কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। গত বলা হয়েছে উত্তরে কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের ৬৯-এর
গণ আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের ৬৯-এর গণ আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তৎকালীন ও পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের সুবিধাবঞ্চিত জনগণ আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন শুরু করে। জেনারেল আইয়ুব খানের পতনের লক্ষ্যে জেনারেল আইয়ুব খানের পতনের লক্ষ্যে ১৯৬৯ সালের জানুয়ারিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা ও আওয়ামী লীগের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত ছাত্র আন্দোলন শুরু হয়। সরকার সরকার এই আন্দোলন দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে। ১৯৬৯ সালের ২০শে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ শহীদ হন। তাহলে কি বলা হয়েছে? ১৯৬৯ সালের ২০শে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ শহীদ হন। আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে এবং ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে ১৯৬৯ সালের ২৫শে মার্চ জেনারেল আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। ১৯৬৯ সালের গণ আন্দোলনের উল্লিখিত তথ্যসমূহের সাথে কাশিমপুরের কাশিমপুরের মানুষের কাশিমপুরের মানুষের আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ১৯৬৯ সালের গণ আন্দোলনের উল্লিখিত তথ্যসমূহের সাথে কাশিমপুরের মানুষের আন্দোলনের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায় এ এলাকায় মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানে ১৯৬৯ সালের গণ আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তাহলে কি শিক্ষার্থী বন্ধুরা ১৯৬৯ সালের গণ আন্দোলনের উল্লিখিত তথ্যসমূহের সাথে কাশিমপুরের মানুষের আন্দোলনের সাদৃশ্য রয়েছে? তাই বলা যায় এই এলাকার মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের ১৯৬৯ সালের আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো আহ গত বলা হয়েছে কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের এই পরিণতি ওই প্রতিচ্ছবি। কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতির এই প্রতিচ্ছবি। উক্তিটি পরীক্ষা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, ঘর উত্তরে আমরা বলতে পারি দেখো, কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতির এই প্রতিচ্ছবি। উক্তিটি সঠিক। কেন সঠিক আমরা জানবো। কাশিমপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপ অতিষ্ঠ হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং এবং নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এলাকার চেয়ারম্যান পেশী শক্তি প্রদর্শন এবং রক্তপাত ঘটিয়েও আন্দোলন দমন করতে ব্যর্থ হন। জনগণের ঐক্য, সংগ্রামী চেতনা ও আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং এক পর্যায়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তদানীন্তন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের ক্ষেত্রেও দেখা যায় তার স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে পূর্ব পাকিস্তানের সুবিধা বঞ্চিত জনগণ দুর্বার আন্দোলন শুরু করেন। জেনারেল আইয়ুব খান এই আন্দোলন দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করান। পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ১৯৬৯ সালের ২৫শে মার্চ জেনারেল আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতিরই প্রতিচ্ছবি। তাহলে কি আমরা জানতে পারলাম? উপরে আলোচনার প্রেক্ষিতে বলা যায় কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতিরই প্রতিচ্ছবি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।